অলিকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গড়লেন নতুন রেকর্ড। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের অভিযোগে মামলার আবেদন, আসামির তালিকায় ডক্টর ইউনুস, আসিফ নজরুল সহ ২৭ জনের নাম। আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। সৌদির কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে প্রথম হাফেজ জাকারিয়া। বাইকের সামনেও নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত, ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্তে এমন উদ্যোগ। এবং লবণের বদলে শিশুদের খাবারে মেশানো হলো ডিটারজেন্ট পাউডার, হাসপাতালে ভর্তি ৩৪ শিক্ষার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি আমি জয়া হাসান। জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলিকে বড় ব্যবধানে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৯ ভোটের মধ্যে মির্জা ফখরুল একাই পান রেকর্ড ২৫৫টি ভোট, আর প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি পেয়েছেন ৮৮টি ভোট। আর ভোটদানে বিরত ছিলেন স্বতন্ত্র রুমিন ফারহানা সহ ৬ সংসদ সদস্য। বিস্তারিত রিপোর্টে। ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর ভোটারদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকাল ৫টায়। নির্বাচনে মির্জা ফখরুল বাদেও বিরোধী দলীয় তথা জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে প্রার্থী ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাদের নির্ধারিত আসনে বসেছিলেন এবং নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা তাদের সহায়তা করেছেন ও ব্যালট পেপার সরবরাহ করেছেন। সংসদ সদস্যরা তাদের স্বচ্ছ বাক্সে তাদের ব্যালট ফেলেছেন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস ও আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী এ আবেদন করেন। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত মামলাটি গ্রহণের বিষয়ে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমান রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ডক্টর আসিফ নজরুল ছাড়াও সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, তাহারিমা জান্নাত সুরভি সহ মোট ২৭ জন। তবে আদালত এখনো মামলাটি গ্রহণের বিষয়ে কোনো আদেশ দেননি। আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে প্রথম হলেন বাংলাদেশি তরুণ হাফেজ জাকারিয়া। বিস্তারিত রিপোর্টে। কোরআন হিফজ ও তিলাওয়াতের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে যেন সাফল্যের এক উর্বর ভান্ডার। এবার গৌরবের সে ভান্ডারে যুক্ত হয়েছে আরও একটি উজ্জ্বল অধ্যায়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির
হাফিজের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের 133টি দেশের 334 জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় এই কৃতিত্ব অর্জন করেন। রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন এই শাখা টানা 15 পারা কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তেলাওয়াত ও তাজবিদের দক্ষতার পরীক্ষায় অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে তিনি সেরা নির্বাচিত হন। 5টি শাখায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন দেশের হাফেজ ও কারিরা অংশ নেন। আন্তর্জাতিক বিচারকদের মূল্যায়নে হিফজে তেলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট দক্ষতা যাচাই করা হয়। বিভিন্ন শাখায় মোট 50 জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়া ও দিক নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য 1,26 লাখ সৌদি রিয়াল। এবার বাইকের সামনেও নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিল সরকার। ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্তে এই উদ্যোগ। ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে এবার সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার বিভিন্ন সড়কে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর যেন সহজে শনাক্ত করা যায়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-কে। এরপর 7 সদস্যের একটি কমিটি গঠন করে বিআরটিএ। কমিটিকে নম্বর প্লেটের আকার, সংযোজনের স্থান এবং এআই ক্যামেরায় সেটি কার্যকরভাবে শনাক্ত করা সম্ভব কিনা এসব বিষয় যাচাই করতে বলা হয়েছে। তবে এই উদ্যোগটি বাস্তবায়নে বেশ কিছু কারিগরি প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে দেশে চলাচলকারী অনেক মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট বসানোর নির্দিষ্ট জায়গা নেই। ফলে নতুন করে প্লেট সংযোজন করলে মোটরসাইকেলের নকশা, বায়ু প্রবাহ, নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। লবণের পরিবর্তে শিশুদের খাবারে দেওয়া হয়েছে ডিটারজেন্ট, আর এতেই অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের 34 শিক্ষার্থী। বিস্তারিত রিপোর্টে। স্কুলে দুপুরের খাবার খেতে বসেছিল একদল শিশু। হঠাৎ তাদের মধ্যে কয়েকজন অতিরিক্ত লবণ চাইল। রান্নার দায়িত্বে থাকা কর্মীও এগিয়ে এলেন, কিন্তু পরের মুহূর্তে ঘটে গেল ভয়ঙ্কর এক ভুল। লবণের বদলে শিশুদের খাবারে মিশে গেল ডিটারজেন্ট পাউডার। প্রথমে কেউ বুঝতে পারেনি কি হয়েছে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে শিশুদের গলা ও পেটে ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত অস্বাভাবিক হয়ে উঠলে বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জানা যায় একজন শিক্ষার্থী অতিরিক্ত লবণ চাইলে রান্নার দায়িত্বে থাকা কর্মী ভুল করে লবণের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার তুলে তার খাবারে দিয়ে দেন। তাকে খাবারে ডিটারজেন্ট দিতে দেখে অন্য শিক্ষার্থীরাও অতিরিক্ত লবণ চায়। এরপর অজান্তেই তাদের খাবারে একই ডিটারজেন্ট মিশে যায়। এতে মোট 34 জন শিশু অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে 17 জন ছেলে ও 17 জন মেয়ে শিশু। তাদের প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলেও পরে ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার বিহার শরীফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর বর্তমানে সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে খাবারে কিভাবে ডিটারজেন্ট মিশলো এবং রান্নাঘরের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাবারের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার নূরসরাই ব্লকের পারাশি মিডল স্কুলে। তখন সবেমাত্র রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্যরাও। শুভেচ্ছা বিনিময়ের পরপরই দেখা গেল চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। প্রধানমন্ত্রীকে আগে যাওয়ার অনুরোধ করলেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি, কিন্তু হাসি মুখে তা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী। যেন বললেন, না, আগে রাষ্ট্রপতি যাবেন। শেষমেশ চওড়া হাসি দিয়ে আগেই যেতে হলো নির্বাচিত রাষ্ট্রপতিকে। এ সময় প্রধানমন্ত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদেরও হাসতে দেখা যায়। তাদের এই পারস্পরিক সম্মান ও কর্তব্যের প্রতি নিষ্ঠা মুগ্ধ করে সবাইকে। চায়ের দোকানের আড্ডা থেকে রাজনৈতিক অঙ্গন,
সবখানেই এখন আলোচনার কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার খবর। এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও বিশ্লেষণ। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই ফিরবেন? আর দেশে ফিরলে তার পরিণতি কি হবে? মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি আইনি প্রক্রিয়ায় তার সামনে ভিন্ন কোনো পথ খুলবে? এ বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টিভির একটি অনুষ্ঠানে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফেরা এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইটস এ কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবেই এমন নিশ্চয়তা দিয়ে আমরা কিছু বলতে পারি না। রুমিন ফারহানা জানান, এ ধরনের ঘটনায় পূর্ববর্তী প্রেসিডেন্টস বা নজির আছে। বলেন, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস বা ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সরকার পক্ষের আইনজীবীরাও তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়ার কথা বলছেন। রুমিন ফারহানা আরও বলেন, বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক নানা দিক জড়িত। পাশাপাশি আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তাই দলীয় ও রাজনৈতিক চাপের বিষয়টিও বিবেচনায় আসবে। বাংলাদেশের সাধারণ কোনো আসামির বিচার যেভাবে হয়, শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি সেভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। বাংলাদেশের মতো দেশে কুদ্দুস বা রহিমের বিচার যেভাবে হয়, শেখ হাসিনার বিচার সেভাবে হবে না। আইন অঙ্গনে নিজের 25 বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সাধারণ ব্যক্তি হিসেবে বিচার প্রক্রিয়া আর একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক বাস্তবতা এক নয়। তাছাড়া ট্রাইব্যুনালের নিজস্ব কিছু পূর্ববর্তী নজিরও রয়েছে। 5 আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের একজন নেতা পুনরায় আপিলের সুযোগ পেয়েছিলেন। পরে তিনি খালাস পান এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন নজির তৈরি হওয়ার পর আদালত স্বাভাবিকভাবেই পূর্ববর্তী আইনি প্রক্রিয়া ও সিদ্ধান্তের ধারাবাহিকতা বিবেচনা করতে পারে বলেই মনে করেন তিনি।